listen, we have to keep winning. We have to win more. We're going to win more. হ্যালো বন্ধুরা, খবর সংযোগের টপ নিউজের আজকের এপিসোডে আমরা ঢুকে যাচ্ছি বিশ্ব রাজনীতির এমন কিছু ঘটনায় যা হয়তো আপনাকে চমকে দিতে পারে। চমকে দেওয়ার মতো আমার কাছে যে রসদ আছে তা হলো ইউক্রেনে রাশিয়ার ম্যাসিভ হামলা, ট্রাম্পের শুল্ক কূটনীতি, আর মধ্যপ্রাচ্যে ইরানের সামরিক প্রস্তুতি, আর আমেরিকায় নিজ দেশের মানুষের কাছে বিক্ষোভের মুখে পড়েছেন কে? ডোনাল্ড ট্রাম্প, আমি যাকে ডোনাল্ড কাকু বলে থাকি। সব মিলিয়ে একটা থ্রিলার মুভির মতো। তো চলুন শুরু করা যাক, কিন্তু তার আগে একটা কথা, আজকের ভিডিওতে এমন কিছু তথ্য আছে যা শুনলে আপনি বুঝবেন কেন এই মুহূর্তে বিশ্ব এত অস্থির। তো ভিডিও শেষ পর্যন্ত দেখুন, আর হ্যাঁ, লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না কিন্তু। তাহলে শুরু করা যাক বিশ্ব রাজনীতির চরম উত্তেজনা, যুদ্ধ কূটনীতি আর শক্তির খেলা। ইউক্রেনে রাশিয়ার তাণ্ডব। বন্ধুরা, প্রথমেই আসে ইউক্রেনের ঘটনায়। আপনি ইমাজিন করুন, একটা রাতে 450টিরও বেশি ড্রোন আর 30টি ক্ষেপণাস্ত্র। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এটা কোনো সিনেমার স্ক্রিপ্ট না, এটা একদম চরম বাস্তবতা। কি হলো আসলে? রাশিয়া রাতভর টার্গেট করেছে ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো, সেই এনার্জি সেক্টরগুলোতে। ফলাফল 10 লাখ পরিবার অন্ধকারে ডুবে গেছে তাদের প্রেসিডেন্টের কারণে, জেলেনস্কির কারণে, তার লোভের কারণে, ন্যাটোতে ঢোকার কারণে। ন্যাটোতে ঢুকবো। পুতিন বারবার যুদ্ধ শুরু হওয়ার আগে বলছিল, তোমার নিরাপত্তা আমি দিব, তুমি ন্যাটোতে প্রবেশ করো না। কিন্তু সেই একগুমের কারণে সেই 2022 সালে পুতিন বাধ্য হয়ে হামলা চালাতে। ভাবুন তো, শীতকালে বিদ্যুৎ নেই মানে কি? হিটার নেই, লাইট নেই, গ্যাস নেই, খাবার নেই। কি হবে ইউক্রেনবাসীদের অবস্থা? টাইমিংটা কেন এত গুরুত্বপূর্ণ? শীতকাল আসছে, তাপমাত্রা মাইনাসে চলে যাচ্ছে। এই সময় বিদ্যুৎ না থাকা মানে শুধু অসুবিধা না, এটা জীবন মরণের প্রশ্ন। রাশিয়া জানে এটা, তাই এখন তারা প্রেশার বাড়াচ্ছে। ওদিক থেকে ট্রাম্পও প্রেশার বাড়াচ্ছে। জাফরজিয়া নিউক্লিয়ার প্লান্ট সবচেয়ে ভয়ঙ্কর অংশ। কি? আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে জাফরজিয়ায় পারমাণবিক কেন্দ্রের সংযোগ সারা রাত বিচ্ছিন্ন ছিল। কি ভয়ঙ্কর কথা। এখন প্রশ্ন হলো, একটা নিউক্লিয়ার প্লান্ট বন্ধ থাকলেও কেন বিদ্যুৎ লাগে? কারণ রিঅ্যাক্টর ঠান্ডা রাখতে হবে, নইলে চেরনোবিল পার্ট 2। মানে এটা শুধু যুদ্ধ না, এটা পুরো ইউরোপের জন্য পারমাণবিক হুমকি। তো বলুন তো বন্ধুরা, এই ধরনের হামলা কি যুদ্ধে রুলস অনুযায়ী জায়েজ? কমেন্টে জানান। তবে যুদ্ধক্ষেত্রে সব কিছুই জায়েজ বলে ধরে নেওয়া হয়, এটা আমার মন্তব্য। কিন্তু আবার আমি বলি, 2022 সালে রাশিয়া, পুতিন বাধ্য হয়েছে ইউক্রেনে হামলা চালানোর জন্য। না হলে রাশিয়াকে যেভাবে ঘিরে ফেলা হচ্ছিল ন্যাটোর মাধ্যমে, রাশিয়ার অস্তিত্ব নিয়ে সংকট দেখা দিত। কূটনীতির খেলা, ট্রাম্পের নতুন কৌশল। এবার আসি আরেকটি মজার ঘটনায়। ডোনাল্ড ট্রাম্প মানুষটা যেখানে যান সেখানেই কিন্তু ঝড় তোলেন, কোনো সিগন্যাল ছাড়াই। এবার তিনি বের করেছেন একদম নতুন স্টাইলের একটা কূটনীতি। কি সেটা? থাইল্যান্ড কম্বোডিয়ার যুদ্ধ বন্ধ করলেন কিভাবে? ট্রাম্প নিজেই বলেছেন তিনি মাত্র 10 মিনিটে থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘর্ষ থামিয়ে দিয়েছেন, শুল্ক দিয়ে, হুমকি দিয়ে। এই কাজটা তিনি বহু দেশেও করেছেন। পাকিস্তান ভারতের মধ্যেও বলে তিনি এই হুমকিটা দিয়েছিলেন। তিনি বলেছেন যুদ্ধ চলতে থাকলে বাণিজ্য চুক্তি বাতিল প্লাস শুল্ক আরোপ, আর ব্যাস কাজ হয়ে গেল। দেখুন বন্ধুরা, এটা অনেকটা স্কুলের বুলিংয়ের মতো শোনালেও আন্তর্জাতিক সম্পর্কে এটা একটা শক্তিশালী টুল। কারণ থাইল্যান্ড আর কম্বোডিয়া দুজনে আমেরিকার সাথে বিজনেস করে। তারপর শুল্ক বাড়লে তাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, তাই তারা চুপ হয়ে গেছে। ইউক্রেন যুদ্ধেও একই ফর্মুলা। কি মনে হয়? ট্রাম্পের স্পেশাল দূত স্টিভ উইটকফ এই সপ্তাহে জার্মানি যাচ্ছেন, এটা আপনাদের আমি গতকালই বলেছিলাম। সেখানে জেলেনস্কি আর ইউরোপীয় নেতাদের সাথে আলোচনা হবে পিস ডিলের, ওখানেও ডিল। প্রশ্ন হলো, ট্রাম্প কি রাশিয়াকে শুল্ক দিয়ে থামাবেন নাকি ইউক্রেনকে প্রেশার দিবেন? এটা এখন দেখার বিষয়। এবার একটা টুইস্ট, ইউক্রেনে যে রাশিয়া 450টি ড্রোন পাঠিয়েছে, সেই রাশিয়া নিজেই কিন্তু আবার ড্রোন হামলার শিকার হয়েছে। সংখ্যাটা দেখুন, 235টি ইউক্রেনের ড্রোন রাশিয়া ভূপাতিত করেছে এক রাতে। ব্রিয়ানস্কে 35টা, কিমিয়ায় 32টা। দেখুন বন্ধুরা, যুদ্ধ শুধু একতরফা হয় না। ইউক্রেন কোণঠাসা হলেও তারা পাল্টা আক্রমণ চালাচ্ছে, তবে সেটা সীমিত। সার্তোভে একটা আবাসিক ভবনে ড্রোন হামলায় 2 জন মারা গেছে বলেও খবর পাওয়া গেছে। এটাই যুদ্ধের ভয়ঙ্কর রূপ। সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। দুটা
দেশ যখন লড়াই করে সাধারণ মানুষ সাফার করে। কিনঝাল হাইপারসনিক মিসাইল, রাশিয়া দাবি করছে তারা কিনঝাল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এই মিসাইল আসলে কি? নাম্বার 1, মাক 10 স্পিডে চলে, শব্দের গতি 10 গুণ বেশি। নাম্বার 2, মাঝপথে দিক পরিবর্তন করতে পারে। নাম্বার 3, শনাক্ত করা প্রায় অসম্ভব। এই টেকনোলজি মানে যুদ্ধের নিয়ম একেবারে বদলে গেছে। এবার মধ্যপ্রাচ্যে ইরানের প্রস্তুতি কেন হঠাৎ করে? এবার আসে মধ্যপ্রাচ্যে ইরান বলছে তারা সম্পূর্ণ প্রস্তুত যে কোনো হুমকি মোকাবেলায়। কি হয়েছিল? নাম্বার 1, জুনে মধ্যপ্রাচ্যের একটি দেশ ইরানের নিউক্লিয়ার সাইটে হামলা করে। নাম্বার 2, একটি সুপার পাওয়ার যোগ দেয়, নাতানজ, ফেরদা, ইস্পাহান টার্গেট করা হয়। নাম্বার 3, জবাবে ইরান 22 দফা মানে 22 বার ক্ষেপণাস্ত্র হামলা চালায়, তার চেয়েও বেশি। নাম্বার 4, এমনকি কাতারের সেই দেশটির বেসেও হামলা করা হয়। আর যুদ্ধের খরচ 58 জন ইরানি সৈন্য মারা যায় বলে গণমাধ্যমে আসে, কিন্তু তারা দাবি করছে তাদের মিসাইল হামলায় শত্রুর অনেক গুরুতর অবস্থা হয়েছে। আর বর্তমান পরিস্থিতি 24শে জুন যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু টেনশন কিন্তু একেবারে শেষ হয়নি। ইরান বলছেন তারা সম্পূর্ণ প্রস্তুত। এখন প্রশ্ন হলো, মধ্যপ্রাচ্যে আবার কি নতুন টেনশন শুরু হবে? কমেন্টে জানান। আমেরিকার ভেতরে ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ শুনতে অবাক লাগে না? কিন্তু এত কিছুর মধ্যে মজার ব্যাপার হলো ট্রাম্প নিজের দেশেই সমস্যায় পড়েছে। হোয়াইট হাউসের সামনে শতাধিক মানুষ বিক্ষোভ করেছে। কেন বিক্ষোভ? অবৈধ অভিবাসী বিতরণ নীতির বিরুদ্ধে। যে অবৈধ অধিবাসী আমেরিকা ছাড়া বাইরের দেশ থেকে যারা যায় তাদের যে পদ্ধতিতে বিতরণ করা হচ্ছে দেশ থেকে, হ্যান্ডকাপ পরিয়ে প্লেনে বসিয়ে, তার বিরুদ্ধে আবার সোচ্চার হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ। আর ব্যানারে লেখা ছিল ট্রাম্প শুড গো নাও, ইমপিচ ট্রাম্প। এমনকি তাকে ফ্যাসিস্ট পর্যন্ত বলা হয়েছে। ট্রাম্প নিজেও নিজেকে ফ্যাসিস্ট বলেছে, মনে আছে? মামদানি যখন দেখা করতে গিয়েছিল তার সাথে। এদিকে ট্রাম্প কি দাবি করছে? ট্রাম্পের দাবি তার ক্ষমতায় আসার আগে প্রায় 2.5 কোটি মানুষ অবৈধভাবে আমেরিকায় ঢুকেছে। তিনি ইতিহাসের সবচেয়ে বড় ডিপোর্টেশন ক্যাম্পেইন চালাবেন। এটা একটা বিশাল কন্ট্রোভার্সি, কারণ আমেরিকাই তো অভিবাসীদের দেশ। কারণ আমেরিকা যদি কোনো আপনি প্রজেক্ট নিয়ে কাজ করেন, আমেরিকা নিজস্ব টাকা দিয়ে আমেরিকা সরকার করাচ্ছে, সেই প্রজেক্টে দেখবেন 10 জন বিজ্ঞানীর মধ্যে 10 জনই হচ্ছে আমেরিকার বাইরে। তাহলে অভিবাসী তো সেখানেই সবচেয়ে বেশি। এটি বসনিয়ায় রাশিয়ার নতুন দাবি। শেষ পয়েন্টে চলে এসেছে আমরা। রাশিয়া পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ বলেছেন বসনিয়া হাই রিপ্রেজেন্টেটিভ অফিস বন্ধ করতে হবে। এটা আসলে কি? ডেটন পিস এগ্রিমেন্টের পর থেকে আন্তর্জাতিক একটা অফিস বসনিয়ায় আছে, এটা পশ্চিমাদের নিয়ন্ত্রণে। ল্যাভরভ বলেছেন এটা ঔপনিবেশিক কাঠামো, 21 শতকে এটা থাকা একেবারেই উচিত নয়। আসল কথা কি জানেন? আসল কথা হচ্ছে এটা আসলে পশ্চিমা বনাম রাশিয়ার প্রভাব বিস্তারের লড়াইটা। বসনিয়া একটা স্ট্র্যাটেজিক পজিশনে রয়েছে, তাই সবাই সেখানে নিয়ন্ত্রণ চায়। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বুঝতে পারলাম কি বুঝতে পারলাম। নাম্বার 1, ইউক্রেন রাশিয়া যুদ্ধ আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে। শীতকালে বিদ্যুৎ অবকাঠামো টার্গেট করা হচ্ছে। নাম্বার 2, ট্রাম্পের শুল্ক কূটনীতি। যুদ্ধ থামাতে নতুন পথ, কিন্তু কতটা কার্যকর সেটা সময় বলবে। নাম্বার 3, প্যারাডক্স। রাশিয়া হামলা করছে আবার নিজেও হামলার শিকার হচ্ছে। ইরানের প্রস্তুতি মধ্যপ্রাচ্যে যে কোনো সময় নতুন ফ্ল্যাশ পয়েন্টে তৈরি হতে পারে। নাম্বার 5, বৈশ্বিক অস্থিরতা। ইউরোপ থেকে এশিয়া সবখানেই টেনশন। দেখুন বন্ধুরা, বিশ্ব রাজনীতি এখন এমন একটা পর্যায়ে যে কোনো ছোট ঘটনা বড় যুদ্ধের কারণ হতে পারে। কূটনীতি আর সামরিক শক্তির খেলা চলছে একসাথে। খবর সংযোগের টপ নিউজের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। খবর সংযোগের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের পথ চলার সাথী হন। পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো থ্রিলিং টপিক নিয়ে। আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন সেটা আমাদের কমেন্টে জানিয়ে দিন না প্লিজ। আপনাদের একটা মন্তব্যই আমাদের টিমের জন্য নতুন শক্তি। সম্পূর্ণ ভিডিওটি দেখে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। প্রমোশন এবং বিজ্ঞাপনের জন্য ভিডিওর নিচে দেওয়া ডেসক্রিপশনে যোগাযোগ করতে পারেন। আমি কাজল হায়দার আজ বিদায় নিচ্ছি। ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।